ভারতের কূটনীতিতে চাণক্য কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে। এই কৌটিল্য হলো খ্রিস্টপূর্ব ৩০০ শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন অর্থশাস্ত্র নামে। এই বইটা প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো। তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পায় নাই। মুসলমান শাসনকর্তারা ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করে দিছিল। যাই হোক, পরে ১৯০৫ সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং একজন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর বর্তমানে এই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। ভারত আবার কৌটিল্য ইকোনমিক কনক্লেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায়, দেখাতে চায় এটা আমাদের অরিজিনাল জিনিস, বুঝছাও। এটা ইন্টারেস্টিং গল্প বলি। এই কৌটিল্য প্রসঙ্গে পররাষ্ট্রনীতির সংস্কার নিয়ে আমার করা একটা এপিসোডের পর অনেকে অনুরোধ করেছেন যেন আমি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের করণীয় নিয়ে ভিডিও করি। আপনারা জানেন আমার গুরু খলিল ভাই, উনিও আমাকে ইমেলে তার যে মতামত জানাইছেন, সেইখানেও তিনি বলছিলেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি সেইখানে কথা বলি নাই আগের এপিসোডে। ভারতের কূটনীতি বোঝা কোনো জটিল বিষয় না, কিন্তু আমার বুবু কাটাল রানী হাসিনা এই সহজ বিষয়টাকে আমাদের কাছে জটিল করে তোলার চেষ্টা করেছেন। অবশ্যই এটা ভারতেরই বুদ্ধি। তিনি নাকি ভারতকে যা দিছেন তা তারা সারা জীবন মনে রাখবে, তাই না? হ্যাঁ, দেখেছেন তো কি দিছে আর আমরা কি পাইছি তা আজকে দেখব। এই ভিডিওটা শুধু আমাদের সরকারের জন্য না, কূটনীতিকদের জন্য না, বরং কৃষক, ছাত্র, জনতা সহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের একমাত্র শত্রু হইল ভারত। না, আমরা একা তাকে শত্রু জ্ঞান করি না, তারাও আমাদের শত্রু বলেই মনে করে। এই শত্রু খেলা তারাই শুরু করেছে, আমরা শুরু করি নাই। এটা আমার অনুমান না, আজকে প্রমাণ করব এবং সবাইরে জানাবো প্রমাণ সহকারে। না হইলে বিপ্লবকে ব্যর্থ করার যেসব চেষ্টা ভারত করবে তা মোকাবেলা করা আমাদের দিয়ে সম্ভব হবে না। গত ১৬ বছর হাসিনা যেভাবে আমাদের সরকারের সব দপ্তরে ভারতের স্থানীয় দালালদের ঢুকাইতেছে, তাতে আমাদের জন্য নতুন করে সব ঢেলে সাজানো ছাড়া কোনো গতি নাই। যাই হোক, অনেক কথা আছে, তাই চলেন প্রথমেই দেখে নিই ভারতের কূটনীতিক দর্শন কি বলে। তারা কিভাবে আমাদের দেশটাকে দেখে, তারা কিভাবে কূটনীতিকে দেখে, কূটনীতি তাদের কাছে কি। ভারতের কূটনীতিতে চাণক্য কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে। এই কৌটিল্য হলো খ্রিস্টপূর্ব ৩০০ শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন অর্থশাস্ত্র নামে। এই বইটা প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো। তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পায় নাই। মুসলমান শাসনকর্তারা ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করে দিছিল। যাই হোক, পরে ১৯০৫ সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং একজন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর বর্তমানে এই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। ভারত আবার কৌটিল্য ইকোনমিক কনক্লেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায়, দেখাতে চায় এটা আমাদের অরিজিনাল জিনিস, বুঝছাও। এটা ইন্টারেস্টিং গল্প বলি এই কৌটিল্য প্রসঙ্গে। চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য মানে তার প্রাইম মিনিস্টার সামান্য পরিমাণে খাবারের সাথে একটু একটু করে আর্সেনিক মিশাই দিত, মানে সে বিষ যেটাকে বলে। কেন? উদ্দেশ্য ছিল যে একটু একটু করে বিষ খাওয়াইলে তার শরীরে বিষের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যাতে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে। এটা কিন্তু খুব সাইন্টিফিক, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মিথ্রিডাটিজম বলে একটা শব্দ আছে। এর মাধ্যমে অল্প অল্প মাত্রার বিষ গ্রহণ কইরা বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না ব্যাকটেরিয়ার, জীবাণুর, ওই রকম আর কি উঙ্কা। তো কথিত আছে যে একবার চন্দ্রগুপ্ত মৌর্যের রানী দুর্ঘটনাক্রমে ওই খাবারটা একটু খেয়ে ফেলে, আর্সেনিকযুক্ত খাবার। রানী তখন সন্তান সম্ভবা ছিলেন, তো বিষের প্রভাব থেকে তার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য রানীর পেট চিরা কৌটিল্য শিশুকে বাইর করছিল। এটাই হইতেছে ইতিহাসের প্রথম সিজারিয়ান সেকশন, বুঝাও। এই ছেলের নাম হইতেছে বিন্দুসার। বিম্বিসার না আবার কলে বিন্দুসার। বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক। বুঝা গেছে? জীবনানন্দের বর্ণনা সেন যখন পড়ি না, উটি লেখা আছে না, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি।
এই বিম্বিসার অশোক বইলা একটা ধাঁধা লাগাই দেন কিন্তু জীবনানন্দ। বিন্দুসার অশোক হইলে পিতা পুত্র হইতো, তাই না? এটা না করে একটা টুইস্ট দিছে বিম্বিসার কইয়া। এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়তেছি না ভুল পড়িচ্ছি না, তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে নাকি? বুঝাও কি সুন্দর, এটা কাব্যিক একটা মোহের মধ্যে ফেলা দেয়, বুঝেছেন জীবনানন্দের? এটা কালে মুন্সিয়ানা। তো আমার কাছে ওই যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই লাইনের চাইতে ওই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে এই লাইনটা আরো বেশি কাব্যিক বলে মনে হয়। যাই হোক, কাব্যবাদ দিই, হ্যাঁ আসল আলাপে আসি। কেন কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমাদের জানা এবং বোঝা জরুরি? ভারত আমাদের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র? এই প্রশ্নটা সবাই করলেও কোনো রাজনৈতিক দল কখনো সরাসরি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভয় পায় আর কি, কখন ভারত তাদের গদি নড়ায় দেয়। তাই বলে সবাই যে কবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তা কলে না। এটাই আমাদের সমাজে ইনশাল্লাহ বলার মতোই সত্য। হাসিনা বাবুর আমলে তো ভারতকে বন্ধু বলাটা একটা ফ্যাশন ছিল। বাংলাদেশের কোনো জাতীয় অর্জনে ওই ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, মুখ্যমন্ত্রী আগমন খুব কমন ছিল না, সাধারণ ঘটনা ছিল না। কিন্তু হঠাৎ কি হইলো যে ময়ূক পাগলা হইয়া গেল। এই যে দেখেছেন এডিটর সাহেব, এটা দেখান না, ওই তিরিং বিরিং করে লাফায় না, দেখান না। হোক কলে তারেক হেভি ঠাপাইছে, ওই যে গণ অধিকারের তারেক, বুঝাও তারেকের ভিডিওটা দেখা। তারেক কি কইছিল যে জামাতকে আপনার পাশাত কামড় দিছে, দেখান না ওইটা। আরে বাবর কে? বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সমস্যা কি বলেন তো? আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জেহাদিরা। বন্ধ করতে পারবেন? কেন জামাতিরা আপনার পাশে কামড় দিয়েছে বলেন? বিজেপির নেতারা উল্টা পাল্টা বলা শুরু করলো। এই দেখেন ভিডিও দেখেন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর দরকার হইল, দেখেছেন? আরো কত কি। আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই, কখনো ছিল না। তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা, তার দল আওয়ামী লীগের সাথে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে। যারা ঘুরতে গেছেন, চিকিৎসা নিতে গেছেন, তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না, দেখেছেন? হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে, কিচ্ছু দেয় নাই। ট্রানজিট নিছে, চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে, বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে। বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ফারাক্কার ন্যায্য পানির হিস্সা পাইছি? পাই নাই। আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়ে পানির ন্যায্য হিস্সা পাইছি? পাই নাই। তার কারণ কি? কারণটা হইতেছে কৌটিল্যের একটা থিওরি আছে, মান্ডালা থিওরি। মান্ডালা নেলসন মান্ডেলা না, মান্ডালা মন্ডো থিওরি আর কি। তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না, পাশের রাজ্য হইল তার বন্ধু, বুঝছাও? চলেন একবার ম্যাপ দেখে আসি। ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল, মানে একমাত্র সেবাদেশী হাসিনার মাধ্যমে সে বন্ধুত্ব ছিল। কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না, তাই না? বন্ধুত্ব নাই। বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা সুষ্টি দিয়ে বুঝ দিছে, ওই যে তো বন্ধু। এটাও আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ কলে। এটা আমরা দেখমুনি, হাসিনা ফাসিনা কিছু না। এটা বোঝার জন্য চলেন দেখি কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে। কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে 6-fold পলিসি, মানে 6 স্তরের পলিসি। এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে, ষটগুণ্য সিদ্ধান্ত। যাই হোক, আমি ইংলিশটাই কব, কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি, তাই না? তো যাই হোক, এই 6-fold পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি 6 ভাবে পরিচালনা করা যায়, 6 ভাবে, বুঝছাও? কি কি? শান্তি, যুদ্ধ, নিরপেক্ষতা, আগ্রাসন, জোট এবং দ্বৈত নীতি। হ্যাঁ বুঝছাও? 6টা। তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে, মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে। কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে। তার মানে হলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে, বুঝছাও? 2001 সালে রৌমারিতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআরের মাইরের কথা মনে আছে না? এডিটর সাহেব মাইর হবে, মাইরের সাউন্ড হবে,
কেমনে তাদের বিএসএফকে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিছিল মনে আছে না? হ্যাঁ, তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে। তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে, একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির উপরে রাখা। আর একটা উদাহরণ দিই, 1962 সালে ইন্দোচীন যুদ্ধে চীনা সেনারা ভারতের সেনাদের নাকানো জমিতে খাইছিল, একটা অংশ দখল করে নিয়েছিল। ভারত তখন দ্রুত নাকে খত দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে, বুঝেছাও? তার মানে ওরে যত দাবরানির উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে। 1 নাম্বার সূত্র কয়া দিলাম। তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে। আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাঁটাতার লাগাইতে গেছিল না, কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই, এটা আরেকটু ভালো করা লাগবে আর কি। আবার ফাইজলামি করলে না, রৌমারির কথা মনে করায় দিতে হবে, কলে মাথায় ঢুকায় দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে। ওর তত্ত্ব দিয়াই ওরে মাইট দিতে হবে। ও কেমনে কূটনীতি চালায়, ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফতে। এবার আসেন যুদ্ধনীতি। কৌটিল্যের যুদ্ধনীতি কি? কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী। কথা সত্য। এই যে 1971 সালের কথাই ধরেন না, পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই। তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে। যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের, যখন দেখেছে যে মূল কাম সাইরা ফেলাইছে, তখন 3রা ডিসেম্বর 71 সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র 13 দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে। বুঝছাও? এটা হইল ভারতের সামবাজ যুদ্ধনীতি। এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100%। অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী, সেই সময়ের ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে, কিন্তু রাজি হন নাই। কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গোয়ারা আসবে। সত্যি কথা, আমার কথা না, মানেকশর কথা। তার মুখে শুনেন দাও কি কইছে, এডিটর সাহেব শুনে দেন। And if I were to go in, I guarantee you 100% defeat. I said to Mrs. Ghani, will you now give me your orders? All right. Cabinet would meet again at 4 o'clock. So everybody started walking out, I being the junior one. A smile on my face as I was going out. She said, Chief, stay behind. So I said, Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical? And she said, oh, sit down, Sam, tell me. Everything you told me is the truth. I said, yes, everything I've told you is the truth. I said, it's my job to fight to win, not to lose. And she smiled at me, she said, all right, Sam, you let me know when you are ready. এই যে 13 দিন যুদ্ধ করেছিল, যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল, সেই সময় কিছু বীর সেনা অফিসারের কারণে ঠিক মতো করতে পারে নাই। মেজর জলিলের কথা মনে আছে, সে বাধা দিছিল এবং তারে গুম করে ফেলছিল। ওই সময় যে করতে পারে নাই লুটপাটটা, এটা গত 53 বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া। তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে। প্রফেসর ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম। আমি খুবই পছন্দ করেছি এটা। অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস স্যার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব। এইসব মহড়া ঘন ঘন করতে হবে, বুঝছাও? শুধু শীত না, বর্ষাতেও করতে হবে। যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না, ওটা বুঝা দেওয়া লাগবে, বুঝছাও? ভারতের মনে যেন ভয় অটুট থাকে, তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে। এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি, এটা কেমনে করবে? এটা 3 ভাবে করবে, 3 প্রকারে করবে। কি ভাবে? এটা হইতেছে সরাসরি যুদ্ধ, এটা হইতেছে গোপন যুদ্ধ, কিছু কথা থাক না গোপন, আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ, মানে ঘোষণা না দিয়া যুদ্ধ, বুঝছাও? ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না, ওই সাহসী নাই। ওই যে বুঝিছে না, এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয়, তারপরে নড়ে না। তো এর সাথে যুদ্ধ করা যায়। তারা কি যুদ্ধ করবে? গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সবসময় করে আসতেছে এবং এটা করে আসবে। চলেন দেখি সেটা কিভাবে করবে। গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা
যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে। কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে, বুঝছাও? মাথায় ঢুকে নাই, তাই না? ধরেন আমাদের দক্ষিণে তো আরাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে। আর আমরা যখন ওইদিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব, তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে। এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের একটা ভিডিও দেখি চলেন। সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনী দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করে দিবে। শুনেন। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে? অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাইতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হইয়া যাই আর ভারত আমাদের অন্যদিকে দেয়, বুঝছাও? কিন্তু সেই প্ল্যান তো আজকে ফাঁস করে দিলাম, তাই না? এবার চলেন অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে। এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ, বুঝছাও? এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট, ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে। তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে। এইটা প্রফেসর ইউনূসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি। তাই আমি আগেও বলছি, এখনো বলি, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি। এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না, কঠোর হইতে হবে। যারা এই দ্বন্দ্ব ধৈর্য রাখতে চায় ওরা ভারতের দালাল। সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার। তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে, তাহলে পাছায় লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেন। আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম, তাই না? প্রশাসন ক্যাডার মনে হয় আমার উপর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই। হ্যাঁ, এবার বুঝেন কেন বলছি। যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো আমরা হতে দেব না, তাই না? তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ 25 ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের চামচামি না ছাড়েন, তাইলে আপনাদের কোলে খবর আছে, কইয়া দিলাম, বুঝছেন? আমি যখন ধরি না তখন কিন্তু কচ্ছপের কামড় দিয়া ধরি। আর একটা উদাহরণ দিই, ওই যে চিন্ময় প্রভুপাদের কথা মনে আছে না? ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল করলে, যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে। সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল, ওই যে প্রথম আলো, তার দিল্লি স্টার, এটা আছেই। কিন্তু স্যার সেই ওগেরে আসার মেরে দিচ্ছে ভালো করিয়া। একইভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপ্রাণ মুসলমান তাবলিগের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছেন, সেটাও আমরা সামলাইছি করলে। এইরকম আরও আসবে, কিন্তু এখন আর লাভ হবে না, কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে। এইটা ভারতের অনেক প্রিয় মেথড, কিন্তু প্রিয় পদ্ধতি। ভারত আগেও তাই করেছে। 1975 সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান্ড করেছিল, ট্রেনিং দিছে, তারপরে অশান্তি সৃষ্টি করেছে। আর এই হারামজাদা কাদের সিদ্দিকী ওরে আশ্রয় দিচ্ছে। আদের সিদ্দিকী তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করিত, এবং কাদের সিদ্দিকীর বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো। কিন্তু অনেকে গলে বীরুত্তম খেতাবও পাইছে, এবং আমাদের অনেক অফিসার মারা গেছে, সৈনিক মারা গেছে। আর এই হারামজাদা রাজনীতি করিচ্ছে, ওর তো এখন জেলে থাকা উচিত। আবার দেখেন, ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে যে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া, আবার যখন কাটাল রানী 1996-তে ক্ষমতা এসেছে, তখন ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে 1997 সালে, যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয়। একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে, নেপালে করেছে মাওবাদীদের নিয়ে, পাকিস্তানে বেলুচিস্তানেও একই গল্প। বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বর্ণ, গোত্র, ধর্ম নিয়ে যারা লাভ দেবে, ঝামেলা করার চেষ্টা করবে, ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে, এরা সবাই ভারতের দালাল, এটা মাথায় রাখতে হবে। এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি। কৌটিল্য কাছে যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে, তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে। মজার কথা মানে হইল, ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যে কোনো সময়, তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে। এই ধরেন 5ই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম, তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল। তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া, কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিছে।
আমরা দিছি, যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই, কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানি না। তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে। ভারতকে বুঝাই দিতে হবে যে 1971 সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিছি। এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না। আর একটা উদাহরণ দিই, 2008 সালে যখন মুম্বাইতে আক্রমণ হয় না, ওই যে তার দায় কলে ভারত পাকিস্তানকে দিছিল, অনেক হম্বিতম্বি করেছিল, কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই। এর কারণ হইল পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি, ওরে আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে, এটা ভারত বুঝে, তাই তারা হাক ডাক দিয়া চুপ ছিল। বুঝা গেছে ব্যাপারটা? শক্তিতে সমান সমান টক্কর দিতে হবে, টক্কর দেওয়ার ক্ষমতা, আমার টক্কর দেওয়ার ক্ষমতা আছে, এইটা বুঝাই দিতে হবে। এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি। কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয়। এটা কিন্তু ভারত খুবই মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড, এইভাবে সে মাপে অন্যরে। এই যে ধরেন রৌমারির কথা, 2001 সালে রৌমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল, কারণ আগেই বলছি। এরপর আমাদের বুবু যখন 2008-এ 111-এর নকশায় ক্ষমতা আসে, তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরে হত্যাকাণ্ড কইরা, 57 জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না, বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঁঠালরানীকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায়, পোশাক বদলায়। দেখেন হাসিনার দাসত্ব। আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি, আমরা আবার বিডিআরকে তার আসল নামে ফেরত নিয়ে যাব, বিডিআর নামে পরিচিত হবে, তাদের আধুনিক অস্ত্র দেব, ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম। এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে, আর পাতলা পায়খানা হয়ে যাবে। এইটা আমাদের প্রথম কৌশল। দেখেন ভারতের সেনাপ্রধানের বক্তব্য। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. 5 আগস্টের পর 5 মাস হয়ে গেল ভারত তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে, এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই, অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখেছেন তো, এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল। অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন, তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন, রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি। ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস 2 দিনে ছাড়তে পারেন নাই, অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায়। এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা। এভাবেই গত 5 মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু। এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুফাতো বোনের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব। আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই, আর ভারতের দালাল বাঙ্গুয়েলিটারা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে। প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াজ করিমের মতো। এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে। এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক, আওয়ামী লীগের লোকেরা লুকে আছে, দেখেছেন? ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহবুব সামদ চৌধুরী, মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএসএফ আছে। এসএসএফ আছে, ডিজি। জি। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাইলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব।
আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। বলেন কে? বলেন। মহিলা বন্ধ করে আপনি প্রশ্ন দিলেন। তো এখন কি করা লাগবে আমাদের এই সেনাবাহিনী নিয়ে? এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি, সেটা ওয়াকার সাহেবও জানেন। সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এটা বলতে পারি, আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে। মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুটেতে হবে আর কি, বুঝছাও। আর বলিছি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী, তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে। ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে, রাশিয়া থেকে কিনেছে সুখয় যুদ্ধ বিমান। আমাদের তো রাশিয়া আর ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো, তুরস্কও আছে। ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে, এখন বুঝতে পারছেন তো কেন তারা ভেটো দেয়? এই কূটনীতির কারণে। কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থেকে যায়। এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোটনীতি কি। কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না, তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে। ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে, মানে কৌটিল্যকে মাইনে চলে আর কি। এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক আছে রাশিয়া, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে। এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা করে দিতে পারে। আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা, ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে। এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায়। ভারত এইসব দেশ থেকে সমরাস্ত্র কেনে, এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে। আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলেও বাকি দুই দেশের সাথে পারবো, সেই অবস্থা আমাদের আছে। আবার কাঁঠাল রানী যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল, তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল নকশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে। আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন, পাকিস্তান, সৌদি আরব, ইরান, তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না, কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে সন্ধি করবে। এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ের উপরে থাকে। আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা, রাশিয়াকে সাথে নিতে হবে। এরা কিন্তু হিসাবি দেশ, এদের থেকে সমরাস্ত্র না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না। ভারতে রাফায়েল আছে, আমরা F-16 কিনতে পারি। আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের চেংদু J-10 চার্লি কিনতে পারি, তাই না? তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি এনে খুশি হমনি, তাই না? আমাকে এত আশ্রয় দিছে না ফ্রান্সের সরকার, ওদের কিছু করা লাগে না, আমাদের তো একটা দায়িত্ব আছে, কি বলেন? তো রাফায়েল কিনলে পিনাকি দাদা খুশি হয়ে যাবে নি, বুঝছাও? তো শুনেন, কেনা লাগবি না এখনই, খালি কেনার আলাপ শুরু করে দেন, দেখবেন ভারতের সীমান্তে কাঁটাতার বসানো থেমে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি, না হইলে আমার এসে কইেন। আলাপ শুরু করেন খালি, দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দিবে ওই দেশে। তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে। পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম, তাদের থেকে J-71 যুদ্ধ বিমান কেনার আলাপ চলতেছে। বাংলাদেশ কিনলে তারা খুশি হবে। দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে। এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি, এই জিনিসটা আবার কি? এটা সবচেয়ে মজার থিওরি। এইটার মধ্যে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি, বুঝছাও? মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না, করবেও না, কখনোই না। দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না। গত 16 বছর তো আওয়ামী লীগ ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল। বাংলাদেশ তো তাদের দখলেই ছিল, তাই না? ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে গেছে। এখন তো সেই মজা আর নাই। এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য, এই সম্পর্ক জোরদার করা। এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে, কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো, ওরা দৌড়ের উপরে রাখতে পারবো, প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো। এটা আমাদের জানা দরকার না? আসেন দেখি।
অনেকে মনে করে আমরা ছোট দেশ, ভারত ছাড়া আমরা চলতে পারবো না, আরামজাদা, চলতে পারি কিনা তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা। আমি প্রফেসর ইউনূসকে কইব যে আপনি অনতিবিলম্বে সার্কের কার্যক্রম চালু করেন, দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে, আয়োজন করবে, এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে। ভারত আসতে যাবে না জানি, কারণ তারা পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনায় বসবে না, আমাদেরকে এই সুযোগটা নিতে হবে। এই জন্যেই আমরা ভারতকে ছাড়াই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে। দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না। ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে, দেখেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে। I mean, I think I'm 1/5 of the world's population. I am what today the 5th or 6th largest economy in the world. I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. There is no country in the world which disregards its interests. সার্ক চালু হইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে, ওর ফিতা খুঁজে পাচ্ছে না। সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন, রাখাইন, এইসব দেশকে, তারা খুশি হবে। আফগানিস্তানকে নিব, রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো। আগে কইছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না, আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকা নাই আছে, ওরাই তো মনে করে না। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 18 কোটি মানুষের একটা বাজার, পৃথিবীর 8ম বৃহত্তম বাজার, আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে 25তম। আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে, সবাই। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল। বিগত 5 বছরে, বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন। দেখেন, শুধু 2022 সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল $14 বিলিয়ন, আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র $2 বিলিয়ন। মানে হইল হাসিনা বাংলাদেশের টাকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল। না হলে ভারতের এত দুঃখ কারণ দেখি না। ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান, লাগলে আমাদের পক্ষে বেশি হবে, কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের 10 গুণ। আমরা যা ভারত থেকে কিনবো, ভারতের আমাদের 10 গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে। ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো। ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল, তুলা, পশুখাদ্য, মোটরযান ইত্যাদি। এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব। আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো, আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামবো, আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার, ভারতের একচেটিয়া আমদানি বাদ, লাগলে চীন থেকে আমদানি হবে, লাগলে রাশিয়া থেকে আমদানি হবে। ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না, তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে। আর আমাদের সাথে ফাজলামি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কান চুলকাইতে পারবো। তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি, বুঝছাও। আর বুঝেছেন তো, আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে। এই যে দেখেছেন না ট্রাক কত সুন্দর, দেখেছেন? রাশিয়া থেকে ট্রাক কেনেন, ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন? দেখেছেন মুখে হাসি ফুটেছে। এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে রাশিয়ার ট্রাক দিকে। তা আমাকে ভারত নীতি খুব সোজা। 1971-এর পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে। ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেব। ভারত বাংলাদেশের 64টা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায়। একবার এই কাজ করে দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে। আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না, ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ওই সোজা। ভারতে কেউ শপিং করবেন না, ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে। আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের। এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরঝরা। সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে 1137 কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। কি আর করবো, কি আর বলবো, বুঝতে পারছি না। জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় 2000 ছাত্রছাত্রী প্রাণ হারাইলো ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে। এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কারোর চোখে পড়ে না। তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে, সেজন্য কিছু কইছিলাম না এতদিন। কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব, কামটা আপনি খুব খারাপ করেছেন। আপনারা ওয়ার্নিং দিলাম, ডিজেল কেনার জায়গা পান না আপনি। হ্যাঁ, আরও তো 6টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন। এই যে দেখেন তো ওই 6 দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন? ভারত থেকে তেল কেনার দরকার পড়লো। কুরকুরানিটা কই?
জ্বালানি উপদেষ্টা সাহেব, আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সামে সিকনে প্রচুর কাম করিচ্ছেন কলে, নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে? ইউনূস স্যার, আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন? নিলে জানান, আমরা তো আছি। যেই দল গত 10 বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে হতে পারে নাই, সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে, আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে, যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে। এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন। মানে ওই দলকে কইতেছি যে আসতে চায় ক্ষমতায়, তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান, তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হাসিনারে নামাইতে যদি 36 দিন লাগে, আপনারা 36 ঘন্টায় নামায় দেওয়া যাবে। খুব সাবধান, এটা ইন্টারনেটের যুগ, উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই। আমরা জানি কিভাবে কি করতে হয়, আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে। আমাদের সাথে পরামর্শ করেন, নইলে কি করতে গিয়া কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝতে পারবেন না। ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে, দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন। ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না, আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না। ইউনূস স্যার তো ভদ্র মানুষ, আপনি না পারলে আমাদেরকে বলবেন, আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরায় দিবে, লাগলে জায়গা মতো আগুন ধরায় দেব। আমাদের কোনো সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না। কেন যাবে না জানেন? আসেন বলি। কারণ এইসব প্রশিক্ষণ দেওয়া এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে, বুঝছেন? তাদের কার কি পছন্দ অপছন্দ, কারে পয়সা দিলে হবে, কারে মেয়ে ধরাই দিতে হবে, তা সব জানে এবং এই কাজ করেছেও। কিন্তু এই যে সানিউল কাদের দেখেছেন না, ধরা খেয়েছিল, তারা ইউএনএদেরকে ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে, কূটনীতিকদেরকে পড়াইছে দিল্লিতে। তাই আমাদের সরকারি অফিসারদের বিশেষ করে যারা ভারতের প্রশিক্ষণ নিছে তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে, এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে। আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে। এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে, তবে এইটা আরও বেশি করা দরকার। ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে, এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসারগুলো আছে না, ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে। নইলে তারপর 2 প্যাক মেরে আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে, ভারত সেই সমস্ত ছবি জোগাড় করে তাদের দিয়ে গুপ্তচরগিরি করাইবে, বুঝছো? এটা ওদের একটা পলিসি করে। এখন আপনারা যেহেতু ভদ্রলোক, সেই জন্যে সুশীল, সেই জন্যে আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা। আমি যদি ফরেন মিনিস্টার হইলাম ইনি, তাইলে ওই হানি ট্র্যাপ ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলাম ইনি। ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না। তাই তাদের এই হানি ট্র্যাপ আইডিয়ারে জয় বাংলা করে দিতে হবে। যখন কইতে পারবেন পারলে আরও পাঠা, তোর দেশে মায়েরা আমার কাছে আসে কেন, তুই পারিস না তো আমি তোরে সাহায্য করতেছি, আরও পেটে দিস বান্দা হাজির, সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না। তাদের দর্শন, তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে। তখন কইবেন যে পিনাকি যা কইছিল তার কতটা সত্যি, যদিও পিনাকি বাংলাত কছে, বগুড়ার ভাষাত কছে, তাও কলে এটা সত্য কইছে। তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ, একেবারে ফুল স্টপ। এবার আসেন শেষ কথা। পররাষ্ট্রনীতিতে শেষ কথা বললে কিছু নাই। এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক। এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই 2 দেশের ব্যাপার না, অনেক বিষয় মাথায় রাখতে হয়। তবে ভারত যেহেতু স্পেশালভাবে আমাদের গত 53 বছর লুট করে গেছে, তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার, নতুন কইরা পলিসি তৈরি করার। কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু কলে, তবে এমন গুরু ওদের অনেক আছে, কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা। তাই ইউনূস স্যারকে আমি বলবো, আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান, বই পড়তে বলেন, পরীক্ষা নেন। ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না, আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে করাপ্ট করার জন্যে। আজকেই আর ফল আসবে না, কারণ সরকারে তাদের অনেক গোপন সেবাদাসী আছে। তবে এইভাবে আগাইলে আশা করা যায় আমরা 5-10 বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাবো। আর আওয়ামী লীগ হইল ভারতের দাস, দেশের শত্রু। এটা আজ আবার প্রমাণ করলাম, এটা দর্শন দিয়া করলাম। এইবার অনেকে তো বলে যে পিনাকি না বুঝেই বলে, তাদের জন্য সমালোচনার আহ্বান রইল। ভারতের পররাষ্ট্রনীতি আমি যেভাবে খুলে দেখাই দিলাম, এটার বাইরে কোনো কথা আছে কিনা? ভারত নিয়ে যে